দর্শক, পৃথিবীতে ভূ রাজনৈতিক পরিবর্তন দেখা যাচ্ছে। সম্প্রতি দুটি পরাশক্তি রাষ্ট্রের বৈঠকের পরে এই জিনিসটা আরো প্রকাশ পেল যে যখন একটি রাষ্ট্র মানে প্রভাবশালী রাষ্ট্র যখন তার অধপতন শুরু হয়, তার সেকেন্ড লেভেল পজিশনে থাকা আরেকটি রাষ্ট্রে তার উত্থান শুরু হয়, যেটা আমরা ইতিমধ্যে যুক্তরাষ্ট্র এবং চায়নার মধ্যে লক্ষ্য করছি। এখানে যুক্তরাষ্ট্র এবং চায়নার যে দীর্ঘদিনের পরে তাদের দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বৈঠকের মধ্য দিয়েই এটার বহিঃপ্রকাশ করেছে, সেটা কিভাবে আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা প্রকাশ করার চেষ্টা করব। দেখুন, দীর্ঘদিনের তাদের ক্ষোভ জমে থাকার পরেও এই যুক্তরাষ্ট্র এবং চায়নার ভিতরে একটা বন্ধুত্ব সম্পর্ক করার লগ্নেই তারা কিন্তু দুটি রাষ্ট্রের মধ্যে একটা বৈঠকের ডাক দিয়েছিল এবং বৈঠক করেছে। সেই বৈঠকের মধ্যে দিয়ে পারস্পরিক যে তাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করেছে। অর্থনৈতিক, বাণিজ্য নীতি এবং সামরিক নীতি, সকল নীতি নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। কথোপকথনের মধ্য দিয়েই তাদের যে বহিঃপ্রকাশ সেটা কিন্তু আমরা ইতিমধ্যে পর্যবেক্ষণ করতে পারলাম যে আসলে বিশ্বেতে একটা ভূ রাজনীতির যে পরিবর্তন, বিশ্ব শক্তিধর রাষ্ট্রগুলোর মধ্যে যে উত্থান পতনের একটা আভাস সেটা আমরা লক্ষ্য করতে পারছি। এখানে যুক্তরাষ্ট্রের যে অচিরেই যে পতন ঘটতে যাচ্ছে সেটার একটা বহিঃপ্রকাশ। অপরদিকে চায়নার যে উত্থান, চায়না যে সুপার পাওয়ারের এক নম্বরে আসছে সেটার কিন্তু আরেকটি বহিঃপ্রকাশ, সেটা দেখতে পাচ্ছি। এই দুটি বিষয়কে আপনি দেখবেন যে সামনে তুলে ধরার পর আপনারা পরিষ্কার হয়ে যাবেন। একটা হচ্ছে তাইওয়ান ইস্যু, আর একটি হচ্ছে ইরান ইস্যু। এই দুটি ইস্যু নিয়েই কিন্তু যুক্তরাষ্ট্র এবং চায়নার ভিতরে ব্যাপকভাবে তাদের মধ্যে মত পার্থক্য আছে। দেখুন, মধ্যপ্রাচ্যে ইরানের উপর যখন যুক্তরাষ্ট্র অতর্কিত হামলা করে, সেই হামলার পরে কিন্তু ইরানের পাশে দাঁড়ায় হচ্ছে চায়না শক্তি। আর ইরানের পাশে চায়না শক্তি, যদিও তারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেনি, কিন্তু তাদের আড়ালে থেকে সেই ব্যাপকভাবে কিন্তু সাপোর্ট করেছে ইরানকে। ইরানের সাপোর্ট করার ফলে কিন্তু ইরান আজকে কিন্তু যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো সাহস পেয়েছে। এবং এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রকে বিভিন্নভাবে হুমকি দামকি দিয়েই যাচ্ছে ইরান। এবং ইরানের যে উপর যে সমস্ত নিষেধাজ্ঞা হুমকি আসছে সেটাকে কোনোভাবে তোয়াক্কা করছে না ইরান। এর একমাত্র কারণ হচ্ছে চায়না। চায়না শক্তি যখন ইরানের পিছনে তার দাঁড়িয়েছে, তখন ইরান কিন্তু তারা বুঝে ফেলেছে যে চায়নার কাছে যুক্তরাষ্ট্র পাওয়ার কোনো কিছুই না বর্তমান বিশ্বে। সেটা আরেকবারও প্রমাণ হলো যখন এই দুটি রাষ্ট্রের মধ্যে তাদের সফরের মধ্যে দিয়ে, আলোচনার মধ্যে দিয়ে। দেখুন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন চায়না অবস্থান করছে, তখন চায়নার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে একদম রীতিমতো কিন্তু হুমকি স্বরূপ একটা কথা বলেছে যে তাইওয়ানের ইস্যু নিয়ে আপনি কখনো মাথা ঘামাবেন না। যদি তাইওয়ানের ইস্যু নিয়ে মাথা ঘামান তাহলে সরাসরি যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু চায়না যুদ্ধে জড়িয়ে যেতে পারে। এই হুমকি দেওয়ার পরে কিন্তু সেখানে কিন্তু ট্রাম্প কিন্তু কোনো পাল্টা প্রতিক্রিয়া জানায়নি। ট্রাম্প কিন্তু সে নিশ্চুপ থেকেছে। কেন নিশ্চুপ থেকেছে? জানে যে তাইওয়ান ইস্যুকে নিয়ে যদি আমি চায়নার সাথে দ্বন্দ্বে জড়িয়ে যাই তাহলে এখানে আমাকে ভরাডুবি খেতে হবে, নাকানি চুবানি খেয়ে যেতে হবে। এবং এখন পর্যন্ত যে আমি সুপার পাওয়ার 1 নাম্বারে আছি, এটা কিন্তু আমাকে 2 নাম্বার অথবা 3 নাম্বার পজিশনে চলে যেতে হবে অঘোষিতভাবেই। যার কারণে সেখানে কিন্তু ট্রাম্প কিন্তু এই তাইওয়ানের ইস্যুকে কিন্তু অ্যাভয়েড করে গেছেন। সাংবাদিকরা বারবার জিজ্ঞেস করেছে যে তাইওয়ানকে নিয়ে আপনি কি ভাবছেন, চায়নার সাথে তাইওয়ান নিয়ে কোনো কথা হয়েছে কিনা। এই প্রশ্নের জবাব কিন্তু ট্রাম্প কিন্তু দেয়নি। না দেওয়ার ফলে তিনি যখন চায়না সফর করে দেশে ফিরেছেন তখন বলেছেন তাইওয়ানকে হুমকি স্বরূপ যে নিজেরা স্বাধীনতার কথা ভুলে যান, স্বাধীনতার ঘোষণা কখনই দিতে যাইবেন না। তার মানে কি বুঝতে পারছেন? ব্যাপারটা কিন্তু অনেক গভীরে ডিপলি যদি চিন্তা করেন, যেখানে চায়নার যে মেডিসিনটা দিয়ে দিছে যুক্তরাষ্ট্রকে, সেই মেডিসিনটা কিন্তু ব্যাপকভাবে কাজে লেগেছে। যুক্তরাষ্ট্রের যে অর্থনৈতিক অধপতন শুরু হয়েছে এবং তাদের যে সামরিক পাওয়ারের দিক দিয়ে তাদের যে অধপতন শুরু হয়েছে, এটা ট্রাম্পও ভালো করে বুঝতে পারতেছে যে এখন যদি আমি সরাসরি চায়নার সাথে যদি যুদ্ধে জড়িয়ে যাই, সেখানে 100% যুক্তরাষ্ট্রের ভরাডুবি হবে এবং যুক্তরাষ্ট্র পরাজিত হবে। এই সুপার পাওয়ার দুটি রাষ্ট্র, একজনের উত্থান একজনের পতন ঘটবে, এটাই স্বাভাবিক। পৃথিবীর মানচিত্রে এরকম অহরহ ঘটনা। একটা সময় দেখেন পৃথিবীর শাসন করতে সবচেয়ে বেশি সময় ধরে 250 বছর শাসন করেছে ব্রিটিশরা। ব্রিটিশদের আজকে তাদের অবস্থান কোথায়? কোন সুপার পাওয়ারে তারা আছে? নেই। তাদের সে বড় বড় সুপার পাওয়ার রাষ্ট্র কিন্তু ইতিমধ্যে পৃথিবীতে কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কিন্তু এই ব্রিটিশ সুপার পাওয়ার তারা কিন্তু যখন দেখেছে যে যুক্তরাষ্ট্র সুপার পাওয়ারের দিকে ধাবিত হচ্ছে, তখন কিন্তু তারা কিন্তু যুদ্ধে জড়ায়নি, সুযোগ দিয়েছে যুক্তরাষ্ট্রকে। কারণ দুটি রাষ্ট্রের মধ্যে যদি যুদ্ধে জড়িয়ে যেত তখন দুটি রাষ্ট্রেরই ক্ষতি হতো। তারা একটা নেগোসিয়েশনের মধ্যে ছিল, যুক্তরাষ্ট্র এবং ইউকে অর্থাৎ যুক্তরাজ্য। তারা চেয়েছিল, এই ব্রিটিশরা এবং যুক্তরাষ্ট্র তারা চেয়েছিল যে আমাদের মধ্যে কোনো যুদ্ধ না জড়িয়ে আমাদের মধ্যে একটা আলোচনার মধ্যে দিয়ে আমরা অর্থনৈতিক, বাণিজ্য, সামরিক সকল দিক দিয়ে আমরা একে অপরকে সহযোগিতা করব। ঠিক এখন পর্যন্ত তাদের সেই চুক্তি মোতাবেক তারা কিন্তু এখনো কাজ করে যাচ্ছে। যুক্তরাষ্ট্র যেটাকে সমর্থন দিচ্ছে, ব্রিটিশরা কিন্তু সেটাকে সমর্থন দিচ্ছে। অপরদিকে ব্রিটিশরা যেটার জন্য যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ করছে সেটাও যুক্তরাষ্ট্র কিন্তু বিবেচনার দৃষ্টিতে দেখছে। এই যে তাদের ভিতরে যে একটা কমিউনিকেশন বা
একটা নেগোসিয়েশন, তার মধ্যে দিয়ে তারা একটা সমাধান পথ খুঁজছে তাদের মধ্যে কিন্তু যুদ্ধ ছাড়া। তেমনি যুক্তরাষ্ট্র এবং চায়নার মধ্যে কিন্তু এরকম একটা ডিল হয়েছে যে আপনার অবস্থান এখন ডাউন পজিশনে, আমার অবস্থা এখন আপ লেভেলে। তো আমরা চাচ্ছি না যে দুটি রাষ্ট্রের মধ্যে যুদ্ধ হয়ে দুটি রাষ্ট্র আবার ধ্বংসের পথে চলে যায়, কারণ যুদ্ধ মানেই ধ্বংস। এটা কিন্তু তাদের মধ্যে একটা ডিল হয়েছে, যার কারণে যুক্তরাষ্ট্র কিন্তু সে কিন্তু সরাসরি তাইওয়ানের ইস্যুটাকে নিয়ে সামনে তোলেনি এবং তাইওয়ানকে পুরোপুরি একটা হুমকি দিয়েই কথা বলেছে যে স্বাধীনতার কথা ভুলে যান। এই যে সুপার পাওয়ারের যে উত্থান এবং সুপার পাওয়ারের যে ডাউন, এটাই কি ভূ রাজনীতিতে কিন্তু তাদের কিন্তু আগামী দিনে কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে ভূ রাজনীতিতে পৃথিবীতে এমন একজন শক্তিধর রাষ্ট্র চলে আসতেছে বা সুপার পাওয়ার চলে আসছে, সে নতুন হচ্ছে, সেটা হচ্ছে চায়না। এখন চায়নার প্যানেলে কিন্তু মোটামুটি সবাই আসার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র এবং চায়নার মধ্যে বৈঠকের মধ্যে দিয়েই হুট করে আবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি ঘোষণা দিয়েছেন চায়না সফর করবেন। তার মানে কি বুঝাতে চাচ্ছেন যে আগামী দিনে চায়নার নেতৃত্ব যে সামনে চলে আসতেছে, যুক্তরাষ্ট্রের যে নেতৃত্ব নিচের দিকে যাচ্ছে। ইতিমধ্যে ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলো কিন্তু সেটা ইঙ্গিত দিয়েছে। ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলো দেখেন ইরানের ইস্যুটাকে নিয়ে কিন্তু সরাসরি যুক্তরাষ্ট্রের পক্ষে মাঠে নামেনি, তারা কিন্তু যুদ্ধ জড়ায়নি। তারা জানে যে এখানে চায়না আছে, রাশিয়া আছে, উত্তর কোরিয়ার মতো রাষ্ট্র আছে, এখানে যদি যুদ্ধে জড়াইতে যায় তাহলে আমাদের ভরাডুবি হবে, ইভেন পৃথিবীর মানচিত্র পাল্টে যেতে পারে। যার কারণে তারা কিন্তু সেই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেনি। এবার বুঝতে পারছেন তো যে আগামী দিনে কে নেতৃত্ব দিচ্ছে, ভূ রাজনীতিক যে পরিবর্তন করতেছে এবং লিডারশিপ যে পরিবর্তন হচ্ছে, এটারই কিন্তু আরেকটা বহিঃপ্রকাশ। এখন দেখেন, যখন ইরানের ইস্যুটাকে নিয়ে যখন চায়নাও কিন্তু সরাসরি কিন্তু যুক্তরাষ্ট্রকে কোনো করার জবাব দেয়নি ইরানের ইস্যুটাকে নিয়ে, নেগেটিভ পজিটিভ কোনো বিষয় কিন্তু তিনি তেমন কিন্তু পরিষ্কার করে বলেনি চায়না, কারণ এখানে নিউট্রাল থাকার চেষ্টা করেছে। চায়নার একটা এখানে কৌশল অবলম্বন করেছে যে যেহেতু আমার পেটের ভিতরে যে তাইওয়ানকে নিয়ে যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়েছি, এটা যদি সে মেনে নেয়, ইরানের ইস্যুটাকে দেখা যাবে ইরানকে যদি যুক্তরাষ্ট্র পাল্টা আক্রমণ করার চেষ্টা করে, সেই ক্ষেত্রে ইরান সে পিছনের থেকে বা আড়াল থেকে যেভাবে সহযোগিতা করার দরকার ভূ রাজনীতিকে তার অবস্থান তৈরি করার জন্য, সেটা সে করবে। সরাসরি যুদ্ধে জড়াবে না, কিন্তু ইন্টারনালি ইরানকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাবে। এটা চায়নার তাদের যে বর্তমান যে কূটনৈতিক যে কৌশল, সেই কৌশলের মধ্য দিয়ে তারা কিন্তু এটা চেষ্টা করবে যে আগামী দিনে এই মধ্যপ্রাচ্য সহকারে এবং পশ্চিমা দেশগুলোর ভিতরে চায়নার যে প্রভাব বিস্তার, সেটা কিন্তু আমরা ক্রমান্বয়ে কিন্তু দেখতে পাচ্ছি। এটার বহিঃপ্রকাশ হচ্ছে এই দুটি রাষ্ট্রের যে সাক্ষাৎকার পরবর্তী তাদের ভাষণের মধ্য দিয়ে কিন্তু এটার প্রকাশ আমরা দেখতে পাচ্ছি। তো আগামী দিনে ভূ রাজনীতিক যে পরিষ্কার হচ্ছে যে আমেরিকার ডাউন পজিশনে যাচ্ছে, চায়না তিনি আপ লেভেলে যাচ্ছে এবং চায়নার নেতৃত্ব ইতিমধ্যে কিন্তু বিশ্বের পরাশক্তি রাষ্ট্র যারা যে সমস্ত গুলো আছে তারাও কিন্তু অনেকটাই মেনে নেওয়ার চেষ্টা করছে বা পরিস্থিতি মেনে নেওয়ার চেষ্টা করছে। রাশিয়ার মতো একটা শক্তিশালী রাষ্ট্র, সেও কিন্তু এখন চায়নার নেতৃত্বের দিকেই কিন্তু তাকিয়ে আছে। উত্তর কোরিয়া সেও তাকিয়ে রয়েছে। ইভেন এই যে ভারত বলেন, ভারত কিন্তু বুঝে ফেলেছে যে যুক্তরাষ্ট্রের প্রভাব যে ধীরে ধীরে কমতেছে, সে কিন্তু চায়নার সাথে তার চিরশত্রু রাষ্ট্র, কিন্তু সেও কিন্তু তার জায়গা থেকে একটা প্যানেল খোঁজার চেষ্টা করতেছে যে আসলে এখন সুপার পাওয়ারের বিপক্ষে সেকেন্ড লেভেলের পজিশনে কারা থাকবে, সেই জোট করার কিন্তু সেই চেষ্টা কিন্তু তিনি চালিয়ে যাচ্ছে। তার ধারাবাহিকতা কিন্তু এই যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে কিন্তু মধ্যপ্রাচ্যে তিনি কিন্তু বিভিন্নভাবে কূটনৈতিক তৎপরতা চালিয়েছে। মধ্যপ্রাচ্যের যে জোটের সাথে তার একটা ভালো একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করতেছে। এই যে সুপার পাওয়ার, সেকেন্ড পাওয়ার, থার্ড পাওয়ার, এই যে একটা গ্রুপিং হচ্ছে, আগামী দিনে নেতৃত্ব কার নেতৃত্বে বিশ্ব চলবে সেটার কিন্তু অনেকটাই যারা পররাষ্ট্রমন্ত্রী বা বিদেশ মন্ত্রী যাদেরকে বলা হয়, এই সমস্ত মন্ত্রীরা কিন্তু অলরেডি বুঝে ফেলেছে যে আগামী দিনে কার সাথে নেগোসিয়েশন করতে হবে, কার সাথে ব্যালেন্স করে চলতে হবে। তারই ধারাবাহিকতা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন দেশ, ছোট ছোট রাষ্ট্র থেকে শুরু করে পরাশক্তি রাষ্ট্রগুলো ইতিমধ্যে চায়নার সাথে তাদের বাণিজ্যিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক, সামরিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে। তো দর্শক, আপনাদের মনে কি কোনো প্রশ্ন জায়গা দিচ্ছে না যে আসলে আগামী দিনে যে কে সুপার পাওয়ারে আসছে, আমেরিকায় তার নিজের অবস্থান ধরে থাকতে পারবে, নাকি আসলে চায়না আমেরিকার অবস্থানটাকে সরিয়ে নিজের অবস্থান সেখানে নিয়ে দাঁড় করাবে? আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টসে লিখবেন। আর এই ব্যাপারে যদি আপনাদের কোনো দ্বিমত থাকে সেটাও আপনারা অবশ্যই জানাবেন।